এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রভাষক রসায়ন আলামিন একাডেমি স্টুডেন্ট ক্লাস। আজকে আমাদের রসায়ন ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আলোচনা। এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, আমরা অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট 1 এ উদ্দীপক হিসেবে দেওয়া হয়েছে সোডিয়াম, তার ভর সংখ্যা 23, ফসফরাস তার ভর সংখ্যা 31, পটাশিয়ামের ভর সংখ্যা 40 এবং কপারের ভর সংখ্যা হলো 66। এই চারটি মৌলের ভর সংখ্যা দিয়ে একটি উদ্দীপক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পথে নিউটন সংখ্যা নির্ণয়, ফতে মূল পরমাণু সাহায্যে পরমাণু গঠন চিত্র আঁকো, এবং গতে বলা হয়েছে শক্তিস্তরের সাহায্যে ইলেকট্রন বিন্যাস, এবং গতে বলা হয়েছে বহু শক্তিস্তরের সাহায্যে বা অরবিটালের সাহায্যে ইলেকট্রন বিন্যাস নির্ণয়। এই চারটি প্রশ্ন দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট 1 এ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 4 সাইজ কাগজে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো লিখবে, তবে এক পেজে লিখবে, উভয় পেজে লিখবে না। সেক্ষেত্রে এই 4 সাইজের চারদিকে বাউন্ডারি করে নিবে রুলার স্কেল দিয়ে। দেওয়ার পরে উত্তর লেখ, সৃজনশীল ক খ গ ঘ লেখো, এইরকম এইভাবেও লিখবে ক খ গ। তবে এখানে খেয়াল রাখবে প্রত্যেকটি প্রশ্নের মান 4। তুমি 4 উত্তর লিখতেছো না, 3 উত্তর লিখছো, সেইভাবে তোমার উত্তরগুলো সাজাতে হবে যাতে 4 মার্কস পাওয়া যায়। সারা যাতে তোমার মার্কসটাকে সঠিকভাবে তোমার লেখাটাকে মূল্যায়ন করতে পারে, সেই বিষয়ে তোমরা খেয়াল রাখবে। আসো আমরা তাহলে আলোচনা করি আমাদের নিউটনের সংখ্যা নির্ণয়। নিউটনের সংখ্যা নির্ণয় কীভাবে করবো সেই বিষয়ে আমরা আলোচনা করার জন্য আমরা প্রথমে আগে বর সংখ্যাটা লিখবো, বর সংখ্যাটা দিব, এরপরে পারমাণবিক বর সংখ্যাটা দিব, এরপর নিউটনের সংখ্যা কীভাবে বের করতে হয় সেই বিষয়ে লিখবো। তাহলে প্রথমে লিখবে তোমরা বর সংখ্যা লিখবে, বর সংখ্যা। আমরা প্রথমে বর সংখ্যা কীভাবে বের করে সেই বিষয়টা, প্রথমে বর সংখ্যা কাকে বলে বর সংখ্যাটা লিখবো, পরে পারমাণবিক সংখ্যা লিখবো, পারমাণবিক সংখ্যা মানবিক সংখ্যা। বর সংখ্যা আমরা সাধারণত এ দিয়ে প্রকাশ করি, আর পারমাণবিক সংখ্যা আমরা জেড দিয়ে প্রকাশ করি, জেড দিয়ে, বা বর সংখ্যা এই দ্বারা এবং পারমাণবিক সংখ্যা আমরা জেড দ্বারা প্রকাশ করি। তাহলে নিউটন সংখ্যা একটা মৌলকে যদি আমরা প্রকাশ করি, ধরো একটা মৌল যদি x হয় এবং তার বর সংখ্যা যদি a হয় এবং পারমাণবিক সংখ্যা যদি z হয়, তাহলে নিউটন সংখ্যা সমান সমান বর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা আমরা যখন পারমাণবিক সংখ্যা আলোচনা করবো, পারমাণবিক সংখ্যার সাথে তোমরা লিখবে একটা বিষয় লিখবে, পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলা বা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। এখানে আমরা নিউটনের সংখ্যা বের করবো। তাহলে নিউটনের সংখ্যা কিভাবে বের করবো? নিউটনের সংখ্যাকে আমরা সাধারণত যদি n দিয়ে লিখি, n সমান সমান বর সংখ্যা a দিয়ে, এবং প্রোটন সংখ্যা আমরা p দিয়ে প্রকাশ করি, প্রোটন সংখ্যাকে p দিয়ে প্রকাশ করি। তাহলে অথবা পারমাণবিক সংখ্যা যদি তোমরা বলো, পারমাণবিক সংখ্যা থেকে তোমরা বাদ দিতে পারবে, পারমাণবিক সংখ্যাকে বাদ দিলে হবে a অথবা p লিখে তোমরা সাধারণত লিখবে যে নিউটনের সংখ্যা সমান সমান a - p। তাহলে তোমাদের নিউটনের সংখ্যা বেরিয়ে যাবে। ধরো আমাদের উদ্দীপকের মৌলটা যদি সোডিয়াম হয়ে থাকে, একটা মৌল যদি সোডিয়াম হয়ে থাকে, সোডিয়ামের বর সংখ্যা হলো 23 এবং তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 11। যদি আমি সোডিয়ামের নিউটন সংখ্যা বের করতে চাই, তাহলে সোডিয়ামের বর সংখ্যা হলো 23 এবং প্রোটন সংখ্যা হলো 11, তাহলে সমান হবে 12। তাহলে এইভাবে আমরা নিউটন সংখ্যা বের করতে পারি। এখন আমরা যখন খাতা লিখবো তখন আমরা একটু সাজে লিখতে পারি, এইভাবে আলাদা আলাদা লিখতে পারি, অথবা যদি আমরা সাজে লিখি বহর করে লিখতে পারি। আমরা মৌল, তারপরে বর সংখ্যা, প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা এরকম আমরা গড় করতে পারি। গড় করে চারটি মৌলে আমরা প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা, মৌল যদি সোডিয়াম হয়ে থাকে তার বর সংখ্যা যদি 23 হয়ে থাকে,
প্রোটন সংখ্যা হলো আমরা জানি 11। তাহলে নিউট্রন সংখ্যা হবে 23 - 11 সমান সমান হবে আমাদের 12। ফসফরাসে যদি দেখি, ফসফরাসে বর সংখ্যা হলো আমাদের 31, তার প্রোটন সংখ্যা হলো 15। তাহলে 31 - 15 সমান সমান হলো তার বর সংখ্যা হলো 16। এই নিউট্রন সংখ্যা হলো 16। তাহলে আমরা ফসফরাস বের করলাম, ফসফরাসের বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলাম, বাদ দিলে আমাদের নিউট্রন সংখ্যা বের হয়ে যায়। পটাশিয়ামের আইসোটোপের বর সংখ্যা দেওয়া আছে 40, সেই ক্ষেত্রে তার বর সংখ্যা 40 লিখি, তার পারমাণবিক সংখ্যা হলো 19 বা প্রোটন সংখ্যা 19। 40 থেকে আমরা 19 বাদ দিব, বাদ দিলে আমরা পাবো 21। যদি আমরা কপারের করি, কপারের যদি বর সংখ্যা হলো আমরা দেওয়া আছে 64 দেওয়া আছে, তাহলে প্রোটন সংখ্যা হলো 29। 64 বিয়োগ 29 যদি দেখি আমরা পাবো 35। তাহলে এইভাবে আমরা যদি কোনো মৌলের বর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দিই, তাহলে আমরা মৌলের নিউট্রন সংখ্যা পাবো, আমরা মৌলের নিউট্রন সংখ্যা বের করতে পারবো। তাহলে আমাদের কয়ের উত্তর হয়ে গেল। এবার আমরা আলোচনা করবো ক্ষয়ের উত্তর। বোর মডেলের সাহায্যে পরমাণু গঠন নির্ণয়। বোর মডেলের সাহায্যে পরমাণুর গঠন নির্ণয়। প্রথমে আমরা জানি বিজ্ঞানী বোর পরমাণু সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পরমাণু গঠন সম্পর্কে। তো সেই ক্ষেত্রে উনি যে মতবাদগুলো দিয়েছেন পরমাণু সম্পর্কে বা বক্তব্যগুলো দিয়েছেন, উনি এখানে 3টি বক্তব্য দিয়েছেন। আমরা জানি আমাদের দশম শ্রেণীর বই 3টি বক্তব্য সুস্পষ্ট আলোচনা আছে। সেই ক্ষেত্রে প্রথম পয়েন্টটা ছিল আমাদের শক্তি স্তর বা কক্ষপথ নিয়ে আলোচনা, দ্বিতীয়টা ছিল কণিক বলবৎ নিয়ে, এবং তৃতীয়টা ছিল শক্তি শোষণ বা বিকিরণ বা বর্ণালী নিয়ে আলোচনা। তো সেক্ষেত্রে এখানে 3টি পয়েন্ট লিখতে হবে না তোমাদেরকে, তোমরা শুধুমাত্র প্রথম পয়েন্ট যেটা শক্তি স্তর বা আকার, সেই বিষয়ে প্রথমে লিখবে। শক্তি স্তর বা আকার সম্পর্কে বিজ্ঞানী বোর বলছেন পরমাণু নিউক্লিয়াস চারদিকে কতগুলো সুনির্দিষ্ট স্থায়ী বা বৃত্তাকার কক্ষপথ আছে, যে কক্ষপথগুলোকে উনি অরবিট বা শক্তি স্তর বলেছিলেন। এই শক্তি স্তরগুলোকে ছোট হাতের অক্ষর এন দিয়ে প্রকাশ করতেন, এবং এন এর মান সাধারণত 1, 2, 3 ইত্যাদি হয়ে থাকে। যদি এন এর মান 1 হয়, তাহলে ক্ষয়ের উত্তর যদি আমরা লিখি, ক্ষয়ের উত্তর বোরের মতবাদগুলো দিয়ে আলোচনা করবো যে এন এর মান যদি 1, 2, 3 ইত্যাদি শক্তি স্তর ইত্যাদি হয়, ইত্যাদি হলে যথাক্রমে এর মান হলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি শক্তি স্তর ইত্যাদি। এই বোরের প্রথম মতবাদটা লিখবো বই দেখে আমরা দরকার লিখবো। লেখার পরে আমরা নিচে লিখবো বোর মডেল অনুসারে পরমাণু গঠন চিত্র দেওয়া হয়েছে। বোর মডেল অনুসারে পরমাণু গঠন চিত্র, বোর মডেল অনুসারে পরমাণু গঠন চিত্র। প্রথমে আমরা সোডিয়ামের গঠন চিত্র আঁকবো। সোডিয়ামের নিউক্লিয়াস, এরপরে তার প্রথম কক্ষপথ তার 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, এবং তৃতীয় কক্ষপথ তার 1টি ইলেকট্রন থাকে। এটাকে সোডিয়াম পরমাণু গঠন লিখে দিব। সোডিয়াম পরমাণু গঠন লিখব। পাশে লিখতে পারি পি পরমাণু গঠন, আমরা যদি ফসফরাস পরমাণু গঠন, ফসফরাসে প্রথম কক্ষপথ 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথ 8টা থাকবে, এবং তৃতীয় কক্ষপথ তার 5টি ইলেকট্রন থাকবে। তাহলে আমরা ফসফরাসের গঠন দেখব। পি পরমাণু গঠন, পি পরমাণু গঠন দেখব। একইভাবে যদি আমরা বাকি 2টি মৌলের যদি পরমাণু গঠন আঁকি, তাহলে আমরা পটাশিয়াম
পটাশিয়ামকে যদি আঁকি, পটাশিয়ামে পটাশিয়াম নিউক্লিয়াস প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 8টি এবং চতুর্থ কক্ষপথে 1টি ইলেকট্রন। চতুর্থ কক্ষপথে আমরা 1টি ইলেকট্রন দেব। যেহেতু পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, পটাশিয়ামের কেমিস্ট্রি হলো 2 8 8 1। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় 8টি, এরপরে আবার 8টি 1টি। এটা হলো পটাশিয়ামের পরমাণু গঠন। আমরা লিখে দেব কে পরমাণু গঠন, কে পরমাণু গঠন। আর বাকি হলো আমাদের কপার। কপারের পারমাণবিক সংখ্যা 29, তার 29টি থাকবে। প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথের 8টি, 2 4 6 8। তৃতীয় কক্ষপথের 18টি, 2 4 6 8 10 12 14 16 18টি। এবং চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে 1টি। কপার ইলেকট্রন ছিল 2 8 18 1, মোট 29টি। তার পারমাণবিক সংখ্যা 29, তার 29টি ইলেকট্রন আছে। এইভাবে আমরা ক্ষয়ের উত্তর কপার পরমাণু গঠন 4টি পরমাণু গঠন লিখে দিই। কপার পরমাণু গঠন, বা এগুলোকে আমরা ডায়াগ্রামও বলে থাকি। পরমাণু মডেল অনুসারে এগুলো পরমাণু ডায়াগ্রামও বলে থাকি। তাহলে ক্ষয়ের উত্তর এগুলো। এবার আমরা যাব গয়ের উত্তর, শক্তি স্তরের সাহায্যে ইলেকট্রন বিন্যাস। শক্তি স্তরের সাহায্যে কিভাবে পরমাণু বিন্যাস করে। প্রথমত আমরা আলোচনা করব একটি শক্তি স্তরে সর্বোচ্চ 2nsk সংখ্যক ইলেকট্রন থাকে। সেই হিসেবে প্রথম শক্তি স্তরে যদি একটি শক্তি স্তরে সর্বোচ্চ 2nsk সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে প্রথম শক্তি স্তরে n = 1 হলে 2n² = 2.1 2টি ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে n = 2 হলে 2n² = 2.2² হলো 8টি। তৃতীয় শক্তি স্তরে n = 3 হলে 2n² = 2 × 3² = 18টি। চতুর্থ শক্তি স্তরে n = 4 হলে 2n² = 2.4² = 32টি ইলেকট্রন। এবার লিখে এবার শক্তি স্তর অনুসারে ইলেকট্রন বিন্যাস করব। শক্তি স্তর অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস করব। এক্ষেত্রে আমরা সব করতে পারি অথবা সাধারণ মৌল লিখতে পারি। সব করলে সময় দেখা যাবে, তোমরা ইচ্ছে করলে সব করতে পারো। সব যদি করি আমরা লিখব মৌল, তারপরে A N M N সেল লিখে এরকম আমরা যদি লিখি প্রথম মডেল আমাদের সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, আমরা লিখি এটা হলো 2 8 1 ইমেজিনেট করে দেব। তারপরে হলো ফসফরাস হলো আমাদের 15 2 8 5। আমাদের পটাশিয়াম হলো 19 2 8 8 1। কপার হলো 29 2 8 18 1। তাহলে এইভাবে করলে আমাদের
মৌলের সময় ইলেকট্রন বিন্যাস লিখবো শক্তি স্তর অনুসারে মৌলের সময় ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তর অনুসারে মৌলের সময় ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তর অনুসারে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস, এই বিষয়টা লিখবো। দেখে আমরা এভাবে শক্তি স্তর অনুসারে করে দেবো। এবার হলো আমাদের উপশক্তি স্তর বা অরবিটালের সাহায্যে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস, 4 নম্বর উপশক্তি স্তর। উপশক্তি স্তর অনুসারে অরবিটাল বিন্যাস। প্রথমে যে বিষয়টা তোমরা লিখবে সেটা হলো পরমাণু ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সংখ্যা প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির স্তরে অরবিটালে প্রবেশ করে। n প্লাস l নিয়ম দিয়ে অরবিটালের এই শক্তির ক্রম ব্যাখ্যা করা যায়। সেই বিষয়ে লেখার পরে নিচে ইলেকট্রন বিন্যাস দিবি। ইলেকট্রন বিন্যাসের ক্রম, অরবিটাল অনুসারে ইলেকট্রন বিন্যাসের ক্রম, অরবিটাল অনুসারে ইলেকট্রন বিন্যাসের ক্রম, অরবিটাল অনুসারে অরবিটাল অনুসারে অরবিটাল অনুসারে ইলেকট্রন বিন্যাসের ক্রম, ইলেকট্রন বিন্যাসের ক্রম দিয়ে 1s 2s less than 2p less than 3s less than 3p less than 4s less than 3d এরকম দেওয়ার পরে অথবা এটা দিতে পারো অথবা এরকমও দিতে পারো তোমরা 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। আমরা যে ক্রস নিয়ম এরকম যে নীতিটা আলোচনা করছি এটা আর এটা এক জিনিস, এইভাবে দিতে পারো অথবা এইভাবে দিলেও চলবে অথবা দুবাই নিয়মে দিতে পারো। দেওয়ার পরে তোমরা যেটা লিখবে এবার অরবিটাল অনুসারে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস, অরবিটাল অনুসারে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস, অরবিটাল অনুসারে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস করে এবার ইলেকট্রন বিন্যাস করে দিবে। সোডিয়ামের পারমাণবিক 11, 1s2 2s2 2p6 3s1, ফসফরাস পারমাণবিক 15, 1s2 2s2 2p6 3s2 এবং 3p3, পটাশিয়াম 19, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, কপার 29, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। তবে আমরা এইভাবে অরবিটাল অনুসারে ইলেকট্রন বিন্যাস করে দেবো। তাহলে আমাদের 4টি প্রশ্ন হয়ে গেল। প্রত্যেকটি প্রশ্নের মান মনে রাখবে 4। তোমার লেখার উপর নির্ভর করবে, স্যাররা তোমাকে মূল্যায়ন করবে সেই বিষয়ে, যাতে 4-এ 4 পাওয়া যায় সেই বিষয়ে আমরা সুন্দর করে লিখবো, লিখে অ্যান্সার কমপ্লিট করবো। তো আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথম সৃজনশীল অ্যাসাইনমেন্টের প্রথম সৃজনশীল আলোচনা করলাম। তোমাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।